নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের পড়ে শোনাচ্ছে মনোজ বসুর লেখা সন্ন্যাসী রাজার গড়। তিন দিকে গড় খাই আর একদিকে নদী, প্রাচীন গড় খাইয়ের সুস্পষ্ট নিশানা, নামেও তাই সন্ন্যাসী রাজার গড়। কে এই সন্ন্যাসী রাজা? কোন সময়ে তার রাজত্ব? এইসব তত্ত্ব নিয়ে ঐতিহাসিকরা মাথা ফাটাফাটি করুন গে। তাই করবেনও এবারে। খবরের কাগজে নিত্যদিন যখন এই জায়গার নাম বেরুচ্ছে, নারী নক্ষত্রের হদিশ টেনে টেনে বের করবেন। গড়ের মাঝখানটায় প্রাচীন রাজবাড়ি, তারই ঝকঝকে লাউঞ্জে চা খেতে খেতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কুমারদেব হরিশঙ্করের মুখে পুরনো কথা শুনছে। স্থানীয় লোক হরিশঙ্কর অনেক জানে। গোটা বাড়িটা নিয়ে হোটেল চালু হলো অয়েল কোম্পানির ব্যবস্থায়। হোটেলের সুপারভাইজার হরিশঙ্কর বলছে, রাজ্যপাট ছেড়ে ভস্য মেখে রাজা নিরুদ্দেশ হলেন। দুর্ভিক্ষে দেশ উজাড় হচ্ছিল, প্রজা বিদ্রোহের ঘোরতর আতঙ্ক। তার উপরে নবযুবতী ছোট রানী প্রাসাদ প্রহরীর সঙ্গে আশনাই করে পালিয়ে গেল। ভারী লোক লজ্জা। কারণ যাই হোক, ঈশ্বরে মতি হলো রাজার, সন্ন্যাস নিলেন তিনি। অরাজক অবস্থায় রাজ্য লণ্ডভণ্ড, বিস্তর কাল কাটল সেই অবস্থায়। রাজবাড়িতে এক হাঁটু জঙ্গল, সাপ শিয়াল আর বুনো শুয়োরের আস্তানা। আপনিও এসে গোড়ায় এই অবস্থায় দেখেছেন। এক আজব কাণ্ড ঘটে গেল হঠাৎ। সন্ন্যাসী রাজার পরিত্যক্ত রাজধানীতে দ্রুত আবার শহর গড়ে উঠছে। দেশি বিদেশি বিশেষজ্ঞেরা মাটির নিচে তেলের খবর দিয়েছেন। পেট্রোলিয়াম, যার অপর নাম তরল সোনা। সভ্যতার রথচক্র যার বিহনে অচল। গড়ের চতুর্দিকে উঁচু নিচু কাঁকুড়ে মাঠ। সে মাঠে লাঙল চালানো অসাধ্য। কোদালি মেরে মেরে হয়রান হয়ে চাষিরা খোরাকি ধানটাও তুলতে পারে না। সেই মাঠের নিচে নাকি অফুরন্ত তেলের ভাণ্ডার, কোটি কোটি টাকার সম্পদ। রেল স্টেশন 20 মাইল পথ, নতুন পিচের রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তায় ট্রাক আর মোটর গাড়ির অহোরাত্র চলাচল। ড্রিলিংয়ের দৈত্যাকার যন্ত্রপাতি এসে পড়েছে। লম্বা ডরমিটারি বানিয়েছে রাস্তার দুধার দিয়ে। চাষাভুষো সব উঠে গিয়েছে সেখানে। লাঙলের মুঠো আর ধরবে না। অয়েল কোম্পানির মজুর তারা। ডায়নামো থেকে বিদ্যুৎ বানাচ্ছে। সন্ধ্যা হতে না হতে নতুন করে আবার দিনমান। রাজবাড়ির চেহারাও আলাদা। মোজাইকের মেঝে, কংক্রিটের ছাদ, দেয়ালের পলেস্তারা খসিয়ে হালকা রঙের ডিস্টেম্পার, নতুন ফার্নিচার ঝকঝক তক তক করছে। হোটেলের লাউঞ্জে চায়ের বাটি সামনে নিয়ে গল্প জমিয়েছে দুজনে। আজই সকালবেলা কুমারদের মাঠের তাঁবু ছেড়ে হোটেলে উঠেছে। গোড়ার দিকে এ জায়গার দোসর মিলত না কথা বলার। হরিশঙ্করের সঙ্গে ভাবসাব সেই তখন থেকেই। হরিশঙ্কর হেসে বলে, দোতলার সুইটগুলো সত্যি সত্যি চমৎকার। খেটে বানালেন, তবু নিজের ঢোকবার এখতিয়ার নেই। নিচের ঘরে আস্তানা নিতে হলো। কুমারদেব বলে, আর 2 মাস, মাঘ মাসটা পড়তে দিন না। মাঠের তাঁবুতে বউ এনে তোলা যায় না বলেই বিয়েটা মুলতুবি আছে। দক্ষিণ দিককার সুইটটাও মতলব করে শেষ হতে দিইনি। শেষ হলে অন্য অফিসারে দখল করে নিত। বিয়ে হবে আর সুইটের কাজও শেষ হবে। বইয়ের পেছন ধরে 1 তলা থেকে 2 তলায় প্রমোশন। পরের দিন সকালবেলা আবার সেই লাউঞ্জে।
সন্ধ্যা রাত্রে যা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কানের কাছে মুখ নিয়ে এসে গলা খাটো করে কুমারদেব বলে, আচ্ছা, নিচের ঘরগুলোয় সত্যিই কি মানুষ একজন করে আছেন? নিশ্চয়ই। দত্ত রায় দেখে শুনে নিজে হুকুম দিয়ে গেছেন। মানছে না হুকুম। পাশের রুমে সারা রাত্রি প্রেমলীলা চলেছে, ঘুমোতে দেয়নি। অসম্ভব। হরিশঙ্কর ঘাড় নাড়ল। কোন পাশের রুমের কথা বলছেন? পূবে না পশ্চিমে? একটুখানি ভেবে দিক নিরূপণ করে নিয়ে কুমারদেব বলে, পশ্চিমে। হরিশঙ্কর খাতা বের করে আনলো। আপনার হলো 22 নম্বর ঘর, তার পশ্চিমে 23। মানুষ আসেনি এখনো সে ঘরে। রেজিস্টার দেখুন, খালি পড়ে আছে। একজন নয়, দুটো মানুষ। মেয়ের গলা, পুরুষের গলা। প্রেমে মাতোয়ারা। লজ্জা শরম জ্ঞান বুদ্ধি তখন লোপ পেয়ে গেছে। দেওয়ালের আড়াল, তবু জানতে কিছু আর বাকি রইল না। হরিশঙ্কর বলল, স্বপ্ন দেখছেন আপনি, গুলিয়ে ফেলেছেন। বেশ তো, আপনিও আজ আসুন না 22 নম্বরে। কপালে থাকে তো স্বপ্ন দেখবেন। তারপর কুমার গম্ভীর হয়ে বলেন, নিজের কান দুটোকে তো অবিশ্বাস করতে পারিনি। 10টায় ফটক বন্ধ হয়ে যায়, দারোয়ান মোতায়েন থাকে, বাইরের লোক হতে পারে না। দোতলা থেকে কোনো এক জোড়া যদি নেমে এসে থাকে। আবার একটু ভেবে নিয়ে উজ্জ্বল মুখে হরিশঙ্কর বলে, হয়েছে। ব্যানার্জি সাহেবের ছেলে সদ্য বিয়ে করেছেন। সুইটের আঁটোসাঁটো জায়গার জুৎসই হয় না, তারাই ঠিক নেমে চলে আসে। ঘর খালি তো দরজায় তালা দিয়ে রাখলে হয়, ইচ্ছে মতন তাহলে ঢুকে পড়তে পারে না। হরিশঙ্কর ফিক ফিক করে হাসে। আচ্ছা বদরসিক কিন্তু আপনি, খরচায় প্রেমালাপ শুনছেন, জিনিসটা মন্দ হলো কিসে? আলাপের যে মাথা মুন্ডু কমা দাঁড়ি নেই, রাত পুইয়ে যায় তবু শেষ হয় না। হো, জিনিসের মজাই তো এই। গীতা পাঠ নয় যে অধ্যায় শেষ আর পুঁথি টেকিয়ে চূর্ণ হয়ে যাবে। মাঘ মাসে নিজেই তো মাথা মুড়োচ্ছেন, তখন বুঝবেন। তার চেয়ে আমি বলি কি? হাসি মুখে মুহূর্তকাল তাকিয়ে হরিশঙ্কর আবার বলে, দুম করে আকাশ থেকে কিছু পড়ে না। ইঞ্জিনিয়ার হয়ে এই যে ঘরবাড়ি বানাচ্ছেন, হাতে কলমে কত কাল ধরে রপ্ত করতে হয়েছে ভাবুন। শুয়ে শুয়ে আপনা আপনি যখন কানে ঢুকছে, এ বিদ্যেরও কিছুটা পাঠ নিয়ে নিন। মেয়ে মানুষে কি বলে, পুরুষে তার জবাবটা কীরকম দেয়। পাল্টা আবার মেয়ে কি বলে, শুনে শুনে আধ মুখস্থ করে নিন, বিয়ের পরে কাজে আসবে। কুমারদেব এবার কিছু কঠিন হয়ে বলে, হাসি মশকরা ছাড়ুন, জিনিস ছাপা থাকবে না, আপনার নামে দোষ পড়বে। শুধু আপনি কেন, আমাকে শুদ্ধ জ্বলাতে পারে। খালি ঘরে কালি তালা ঝুলিয়ে দেবেন। পরের রাতে আবার প্রেমালাপ বটে, কিন্তু কথা এক বর্ণ বোঝা যায় না। সমস্ত মিলিয়ে মিশিয়ে মিষ্টি গুনগুনানি। কালকে সেই জুটি সন্দেহ নেই। আগের দিন বেদম মজা লুটে গেছে, লোভে লোভে আবার এসেছে। পথ খোলা ফেলে নিত্যদিন এসে জুটবে এমনই। কুমারদেব খাটের উপর চিৎপাত হয়ে পড়ে থাকতে পারেন না। হরিশঙ্কর মন্দ বলেনি। শুনে নেওয়া যাক কি কথার পৃষ্ঠে কোন জবাব, মনে গেঁথে নেওয়া যাক। দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। হ্যাঁ, এখন এইবার ধরতে পারছে কথা। অন্ধকারে তাকিয়ে তাকিয়ে চোখের দৃষ্টি যেন খুলে যায়। আহ, লাগে না বুঝি? মেয়েটা বলছে। আরাম লাগে আমার। এক হয়ে এমন গায়ে গায়ে থাকবো ভাবতে পেরেছি আগে? পালানোর তাড়া নেই। হোক না দিনমান, আসুক না রাত্রি, কাউকে এখন পরোয়া করিনে। হঠাৎ নিস্তব্ধ। কতক্ষণ এমনই রইল। ঠোঁটে কথা নেই। ঠোঁটের এখন অন্য কাজ বুঝিবা, নাকি টের পেয়ে গেছে। টুক টুক, দরজায় টোকা। কুমারদেব ছিটকে পড়ে দেওয়াল থেকে। ও ঘরের ওরা কেমন করে টের পেয়েছে তার হ্যাংলামি? চুপিসারে প্রেমলীলা শোনা। পুরুষটি বুঝি রুখে এসে পড়ল এবার।
কুমারদেব খাটের ওপর চোখ বুঝেছে, কোনো কিছুই জানে না। দরজা ঠেলছে বাইরে থেকে, চাপা আওয়াজ, খুলুন না। আরে, আমাদের হরিশঙ্কর পাজামা পরা অবস্থায় চলে এসেছেন। দিনমানে এ বেশি কখনো দেখা যায় না। ঘুমোচ্ছিলেন বুঝি? কুমারদেব পাল্টা প্রশ্ন করে। তালা দেননি 23 নম্বরে? দিলাম আর কই, বাড়তি তালা ছিল না, নতুন কেনা হয়ে ওঠেনি। ভাবলাম খরচা করবার আগে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসিগে। আজকে হচ্ছে না কিছু? ঠান্ডা? জবাব অবধি সবুর করতে হয় না। ক্ষণ বিরতির খুক খুক চাপা হাসি, হাসির পরে গুঞ্জন। মণিরত্ন কুড়িয়ে পাবার মতো এক ছুটে হরিশঙ্কর দেওয়ালের গায়ে। তা হচ্ছে পাওনা, সুপ্রচুর। এক মুখ হাসিতে সেটা মালুম। কুমারদেবেরও তবে আর একাকী খাটে ভালো মানুষ হয়ে শুয়ে থাকার মানে হয় না কোনো। দেওয়ালের দুই প্রান্তে দুজনের কান, কান দিয়ে প্রেমালাপ যেন শুষে নিয়ে আসছে। কুমারদেবের মন আগে আগে উঠছে। 2 মাস পার হয়ে লহমার মধ্যে মাঘে পৌঁছে গেল। তাদেরও যেন এমনই রাত্রি এসেছে। রাত্রির পর রাত্রি এই হোটেলের দোতলার সুইটে 2 যৌবনস্ফুট দেহ জড়াজড়ি হয়ে গানের গুঞ্জরণ করছে। গা শিরশির করে ওঠে। সত্যি সত্যি গায়ে কাঁটা দিয়েছে। কুমারদেব হাত বুলিয়ে দেখল। আর হরিশঙ্করের মন টলতে টলতে পিছিয়ে যায় 4 বছর, না 5 বছর। রেবাকে যেবারে বউ করে আনলো। এমনি সব রাত্রি, পলকে রাত ফুরিয়ে যায়, কথাবার্তা সারা হয় না। রেবা নামক সেই রমণী বিপুল দেহ নিয়ে হোটেল সুপারভাইজারের কোয়ার্টারে ঘুম দিচ্ছে। হরিশঙ্কর একই শয্যায় এতক্ষণ শুয়েছিল তার সঙ্গে। না শুয়ে রেহাই নেই বলে কপাল ঠুকে টিপি টিপি এই পালিয়ে এসেছে। এই পালানো 4টিখানি কথা নয়, দস্তুর মতো অ্যাডভেঞ্চার। পতিপ্রাণা বউ বরকে চোখে হারায়। বিয়ের দিন গাঁট ছড়া বেঁধেছিল, বেঁধে রাখার পাকা সত্ত্ব সেই থেকেই জন্মে গেল। ইদানিং প্রতি রাত্রেই নিজের আঁচলে আর হরিশঙ্করের কোঁচায় গিঁট বেঁধে কোমরে গুঁজে রাখে। বরের বাপের সাধ্য নেই গিঁট খুলে বেরিয়ে পড়বে। তবু কি আশ্চর্য, সেই অসাধ্য সাধনই আজ করে এসেছে হরিশঙ্কর। দায়ে পড়ে বুদ্ধি খোলে। ঈশ্বর ভয়ানক ভয়ানক বস্তু সৃষ্টি করেছেন বটে, কিন্তু করুণা করে ছিদ্রও রেখে দিয়েছেন। প্রচণ্ড মেয়ে মানুষ বটে রেবা, কিন্তু ঘুমখানি নিশ্ছিদ্র। ঘুমের অবস্থায় যা কিছু করবার করে নিতে পারো। হরিশঙ্কর তাই করে এসেছে। পরনের ধুতি যেমনকে তেমন ছেড়ে রেখে পাজামা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে। ছাড়া ধুতির প্রান্ত আঁচলে বেঁধে রেবা ঘুমোচ্ছে। একটা কথা দেওয়াল ভেদ করে স্পষ্ট হয়ে এসে ছিটকে পড়ল। বড় রূপসী তুমি। রূপ না ছাই, দেহটুকু জুড়ে ফুল আর ফুল, আর পদ্মকলি। হরিশঙ্কর আঁকুপাঁকু করে। এত রূপের কথা বলছে, চোখ মেলে যদি দেখা যেত একটিবার। রাজবাড়ির ছাদ মেঝে ভেঙে চুরে নতুন করে বানানো, কঠিন দেওয়ালের একখানি ইঁটও খসায়নি, কলি ফিরিয়ে রং করে দিয়েছে শুধু। জানলা রাখত না সেকালে, ছাতের কাছাকাছি ঘুলঘুলি সামান্য বাতাস চলাচলের জন্য। চাক্ষুষ দেখার অতএব উপায় নেই, কানে শুনেই যেটুকু চেহারা পাওয়া যায়। অফিস ঘড়িতে কিন্তু 1টা বাজার আওয়াজ। সর্বনাশ, পুরো 1 ঘন্টা কেটে গেছে। এত দুঃসাহস ভালো নয় কিন্তু। রেবা যখন বহাল তবিয়তে বেঁচে পড়তে রয়েছে, জেগে পড়া একেবারে অসম্ভব কিসে ভাবতে গিয়ে বুক ঢিপ ঢিপ করে। না, ঘুমোচ্ছে রেবা নির্ভাবনায়, কোঁচার গিঁট কোমরে গোজে। ঘুমো ঘুমো। পাজামার বদলে ধুতি পরে হরিশঙ্কর নিপাট ভদ্রলোক হয়ে পাশটিতে টুক করে শুয়ে পড়ল। হরিশঙ্কর জানে না, ব্যাপার কিন্তু সংকটময়। অন্যদিন না হোক, আজ রেবা জাগ্রত।
হরিশঙ্করের অদৃষ্ট, কি দেখে পোষা বিড়ালটা জানলা থেকে লাফ দিয়েছিল। টিপয়ের কাছের যে কাঁচের গ্লাস সেটা মেঝেয় পড়ে চুরমার। ধর্মরে উঠে বসল রেবা। ভেবেছে চোর। গেট দেওয়া ধুতি শয্যায় লুটোচ্ছে। মানুষটা সরে পড়েছে। পাগল হয়ে রেবা বেরুলো। ফটকে একটা আলো জ্বলছে, তাছাড়া অন্ধকার চতুর্দিক, জনহীন। বয় ঘাত ছমছম করে ওঠে। রাত্রিবেলা কোথায় এখন হড্ড হড্ড করে খুঁজবে? তার যে ঘরে গিয়ে দরজার পাশে বিড়ালের ইঁদুর ধরার মতো ওত পেতে বসে থাকুক। ফিরবে তো এক সময়ে। বসে বসে আবার এক মোক্ষম মতলব এলো। ফিরবে হরিশঙ্কর এখনই কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পরে, এবং রেবা যথোচিত কটুকাটব্যও করবে। তা সত্ত্বেও কায়দা করা যাবে না। আজে বাজে কৈফিয়ত নিয়ে ভালো মানুষটির মতো হয়েই থাকবে। হাতে নাতে একেবারে স্ত্রী লোক সহ ধরতে পারলে তখন আর বলবার মুখ থাকবে না। তাই করতে হবে। কপট ঘুমে আবার বিছানায় পড়ল। দিনমানেও বুঝতে দিচ্ছেন না কোনো কিছুই হয়নি, এমন তার ভাব। যাতায়াত এমন কতদিন ধরে চলছে কে জানে। নেশা যখন পড়েছে রোজই যাবে। না গিয়ে উপায় নেই। কাল রাত্রি অবধি ধৈর্য ধরে থাকা যাক। পরের রাত্রে প্রেমময় স্বামী স্ত্রী বাহুবন্ধনে আঁটো হয়ে এবং শাড়িতে কোঁচায় গিঁট দিয়ে যথারীতি ঘুমোচ্ছে। হরিশঙ্কর একসময় উঠে ধুতি ছেড়ে পাজামা পরে টিপি টিপি বেরিয়ে পড়ল। মুহূর্ত পরে রেবাও, কি সর্বনাশ! কেলিকুঞ্জ হোটেলের ভিতরেরই কয়েকটা মাত্র ঘর পার হয়ে গিয়ে লোকলজ্জা একেবারে পুড়িয়ে খেয়েছে। হয় এমনই, এ রোগের লক্ষণই যে এই। কুমারদেব আজ দরজা খুলে রেখেছে, নিজেও বসে আছে। হরিশঙ্কর ঢুকে পড়ল। একটু পরেই দ্বিতীয় একজন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দত্তরায় স্বয়ং। কুমারদেব ঘটনাটা বলেছে তাকে। প্রতিকার হরিশঙ্করকে দিয়ে হবে না। তার ইচ্ছে এমন চলুক, সে এসে নিত্যি রাতে 2 কান ভরে মজা লুটে যাবে। কিন্তু পাশের ঘরে মোচ্ছব চলবে এই জিনিস হতে দেওয়া যায় না। হোটেলের বদনাম কুমারদেবের নামেও তো দোষ পড়বে। প্রবীণ মানুষ দত্তরায় কান খাড়া করে মুহূর্তকাল শুনে নিলেন। টর্চ জেলে ধরে ডাকলেন, আসুন। পাশের 23 নম্বর রুম ভিতর থেকে বন্ধ। ঘরে ঢুকে সেই যুগলে খিল এঁটে দিয়েছে। দত্তরায় সজোরে কড়া নাড়লেন, লাথি দিলেন দরজায়। খোলো বলছি, নয়তো ভেঙে ফেলা হবে, শিগগির খোলো। দরজা খুলে গেল। নারী মুখের ওপর দত্তরায় টর্চ ফেললেন। হায় ভগবান, হায় ভগবান! হরিশঙ্কর বজ্রাহত। রেবা এখানে! যে কলকণ্ঠের প্রেমালাপ শুনেছিল সে হলো রেবা। পারে না যে এমন নয়, 4 বছর আগেও তো কলকল করে বলতো। আজ না জানি আবার কার সঙ্গে কথা বলছিল, সেই সমস্ত কথা। কোন পুরুষ? দত্তরায় গর্জে ওঠেন, অন্যজন কোথায়? নিজের ঘরে রেবার দোর্দণ্ড প্রতাপ। এত লোকের মাঝখানে লজ্জায় অপমানে কেঁদে পড়ল। অন্য কে আবার? একলাই বুঝি 2 জন হয়ে 2 সুরে কথা বলছিলে এমন জিনিস বিশ্বাস করতে বলেন? 2 জনের কথা? সে তো পাশের ঘরে, ওই ঘরে। ঠিক সেই মুহূর্তে সুস্পষ্ট কথা কানে শোনা গেল, দুজনে কেমন বেশ এক হয়ে আছি। অন্য কণ্ঠ, কোনোদিন আর কেউ আলাদা করতে পারবে না। রেবা চেঁচিয়ে ওঠে, ওই যে বলছে এখনো ও ঘরে, আমায় বড় দুষছিলেন, শুনতে পাচ্ছেন? কুমারদেবের 22 নম্বর রুম ছেড়ে এইমাত্র সবাই এসেছে। প্রেম লীলা লহমার মধ্যে সেখানে চালানো হয়ে গেছে। ক্ষিপ্ত দত্তরায় ছুটলেন আবার 22 নম্বরে। কিছুই না, খালি ঘর। কথাবার্তা যত কিছু পাশের 23 নম্বর থেকে আসছে। বেড়ে মজা। অদৃশ্য কৌতুকীরা
প্রেমের খেলা নিজেরা খেলছেন, খেলাচ্ছেও আবার এদের সকলকে নিয়ে। এরা যখন 22 নম্বরে হামলা দিয়েছে, ওরা চলে যায় 23-এ। এরা যখন 23-এ, ওরা ফের 22-এ গিয়ে জুটছে। অদৃশ্য চলাচল, পলক ফেলতে যেটুকু সময় লাগে তারও আগে। অনেক লোক জুটে গেছে এখন, উপর থেকে নিচ থেকে ঘুম ভেঙে এসে পড়েছে। এই ঘরে ও ঘরে দু ঘরেই লোক। 22 নম্বরের লোক বলছে 23 নম্বরের কথাবার্তা, 23 নম্বরের লোক বলছে না 22-এ কথাবার্তা। তরাস লেগেছে, এ হেন তাজ্জব ব্যাপার কি করে সম্ভব? কুমারদেব কি একটা ভেবে নিয়েছেন। বললে, আচ্ছা শুনুন, আসুন সব আপনারা দিনমানে, তখন দেখা যাবে। হোটেলে সারা রাত কেউ ঘুমোলো না। হেতায় হোথায় জটলা, বিস্তর ঘরবাড়ির কাজ হচ্ছে, মিস্ত্রি মজুর খাটছে। পরদিন প্রহরখানেক বেলায় কুমারদেব তাদের কতগুলো নিয়ে এলো। 23 ও 22 নম্বরের মাঝের দেওয়ালে এখানে ওখানে গাঁইতির ঘা দিচ্ছে। গুম গুম করে আওয়াজ দিল এক জায়গায়, অর্থাৎ গাঁথুনি নিরেট নয়, ভিতরটা ফাঁপা। এমনি কিছু কুমারদেব আন্দাজ করেছিল। জায়গাটা দাগ দিয়ে চিহ্নিত করে দিল। খোঁড়ো, এখানটা দেখা যাক। এ ঘরে ও ঘরে দেওয়ালের দুই পাশ থেকেই দুমদাম গাঁইতি পড়ছে। একটা ইঁট খুঁড়ে ফেলতেই কাঠের গায়ে ঠক্কর লাগে। হয়েছে হয়েছে, সবুজ লম্বা সাইজের কাঠের বাক্স, জিনিসটার মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দুপাশে গেঁথে দেওয়াল ভরাট করে দিয়েছে। বাক্স ঠিক বলা চলে না, ডালা নেই, বড় বড় গুল পেরেক ঠুকে মজবুত করে চতুর্দিক তক্তা আঁটা। কোনো একটা যন্ত্র, গ্রামাফোন জাতীয় জিনিস। রাত দুপুরে যেখান থেকে অনর্গল প্রেমালাপ বেরোয়। অনেক চেষ্টা চরিত্র করে গাঁইতির চারে অবশেষে একদিককার তক্তা উঠে গেল। যারা কাজ করছিল বাবা রে বলে ছিটকে পড়ে। বাঘ বেরুলো না কেউটে সাপ, তার চেয়েও সাংঘাতিক কঙ্কাল। একটা নয়, দুটো মানুষের কঙ্কাল। দুটো মানুষ মুখোমুখি দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। একজন নারী, হাতে গয়না, গলায় গয়না, কোমরে গয়না, পায়ে গয়না, মাথায় দীর্ঘ চুল খসে পড়ছে। তার মধ্যেও গয়নার মণিমাণিক্য জলজল করছে। অন্যটি পুরুষ, বেঁধে দিয়েছে দুজনকে। তার উপরেও পুরুষ কঙ্কাল দু হাতে নারী কঙ্কালকে বের দিয়ে ধরেছে। দুই কঙ্কালের নিরাবরণ দুজোড়া দাঁতের পাটি হাসছে। কফিনের নিরিবিলি ঠাঁই পেয়ে বর্তে গিয়েছে দুজনে। হরিশঙ্কর কুমারদেবের কানে কানে বললে, বুঝতে পারলেন, ছোট রানী তারা পালিয়ে যাননি, রাজবাড়িতে রয়ে গেছে। সন্ন্যাসী রাজা নিজেই বোধহয় বসবাসের এই পাকা জায়গা করে রেখে গিয়েছিলেন। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এরকমই আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত যত আমি গল্প আপলোড করেছি থরে থরে আপনাদের জন্যই তা রাখা আছে। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকের মতো বিদায় নিলাম। বিদায় নেবার আগে একটা অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নমস্কার।